আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি এবং দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে যারা শুনছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্ট আমরা কেমন আছি আরেকটি এপিসোডে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি মনিকা। শুরুতেই জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনটি করা হয়েছে বিডব্লিউসির পক্ষ থেকে। আর আজকে আমাদের পডকাস্টের বিষয়টা হচ্ছে ইনসিকিউরিটিস ইন পাবলিক স্পেসেস, মানে সার্বজনীন এলাকায় নিজেকে নিরাপদ না বোধ করা, এটা নিয়ে আমরা শুরুতে যেতে চাই আমাদের সঙ্গে যে অতিথি আছে তাদের কাছে। আমাদের অতিথিদের মধ্যে সবাই নিজেদের নামটাকে আমরা ছদ্মনাম ব্যবহার করছি এই পডকাস্টের জন্য। শুরুতেই কথা বলবেন আমাদের চিনি আপু। সবাইকে শুভেচ্ছা, আমি চিনি। সো সার্বজনীন সমস্ত জায়গায় যেখানে আমাদের ডে টু ডে লাইফে যেতে হচ্ছে, সেই জায়গাটায় আসলে আমরা কতটুকু নিরাপদ বোধ করি সেই বিষয়টা নিয়ে আজকে যদি আলোচনা করতে চাই। পার্সোনালি আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে হ্যাঁ, চলাফেরা করতে হচ্ছে, নিজের প্রয়োজনে তাগিদে বের হতে হয়। আমি এখনো খুব খারাপ লাগা এমন কোনো সিচুয়েশন এখনো ফেস করিনি, বাট আমি সোশ্যাল মিডিয়াতে, পেপারে, পত্রিকায়, নিউজে এবং আমার চারপাশের যে অভিজ্ঞতা শুনছি তার থেকে তো মনেই হচ্ছে যে খুব যে বেশি নিরাপদ আছি সেটা ভাবলে চলবে না। আমি আমার মন ভালো করার জন্য একা বের হয়ে সন্ধ্যার পরে ৮ নাম্বার রবীন্দ্র সরোবরে বসে থাকবো একা একা, সেটা চলবে। আমি বন্ধু বান্ধবকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাব কিছুদিনের জন্য, সেটা চলবে না। নিজে টিকিট কেটে বাসে চড়ে পড়বো, ট্রেন স্টেশনে উঠে যাব, ট্রেনে চড়ে কোথাও চলে যাব, সেটা চলবে না। কারণ হতে পারে শুধু আমি নারী বলে আমি একা কেন বের হয়েছি, হতে পারে আমার পোশাকের কারণে আমি কেন এটা পরেছি, হতে পারে আমার কপালে টিপ পড়ার কারণে আমি কেন টিপ পরেছি। সো আমাকে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হচ্ছে এবং হবে, কারণ আমি চারপাশ থেকে এটাই ফিল করছি। এর পাশাপাশি আমাকে আসলে আরো বেশি অনিরাপদ যেটাতে ভাবতে হয় আমাকে, যে আমি আসলে একজন নারী হিসেবে কতটা নিরাপদ যখন দেখি ডিসরেসপেক্টফুল শব্দ ব্যবহার করে নারীদেরকে কথা বলা হচ্ছে। যেমন আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি যে আসলে মানুষের কথাবার্তাও আমাকে অনিরাপদ ফিল করায়, অসম্মানিত ফিল করায়। সেই জায়গাটা আমি যদি একটু বলি, আমি রবীন্দ্র সরোবরে, আমার ছোট ভাগ্নি ও এবার এসএসসি মানে ও লেভেল পরীক্ষা দিল। ওর পরীক্ষা যেদিন শেষ হলো তার পরের দিন ওকে নিয়ে আমি রবীন্দ্র সরোবরে ঠিক 11:30টার দিকে, দুপুর হয়নি তখনও, 11:30টার দিকে চা খেতে বসেছি। রবীন্দ্র সরোবরের পাশে যে আমরা জানি যে রেস্টুরেন্টগুলো হয়েছে ওপেন স্পেসে, সেখানে। সো আমার ভাগ্নি আর আমি বসে গল্প করছি বিভিন্ন বিষয়। হঠাৎ করে আমি শুনতে পেলাম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে দুজন কথা বলছে। একজন হচ্ছে আমাকে যে সার্ভ করেছে সে ওয়েটার, আর ওয়েটারের সঙ্গে আরেকটা ছেলে। সেই ছেলেটা এতটাই জোরে কথা বলছিল যে অটোমেটিকলি আমাদের চারপাশে যারা যারা আছে সবাই শুনছে সে কি বলছে। আপনাদের বোঝার ক্ষেত্রেই আমি শব্দগুলো ব্যবহার করব যে সে কি ভাষায় কথা বলছে, আর আমার আমার অনভিজ্ঞ কণ্ঠস্বরে শব্দগুলো নাও আসতে পারে, তারপরে আমি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে সে আমাদের ওয়েটারকে বলার চেষ্টা করছে তাদের গল্পের সামারিতে আমি যতটুকু বুঝলাম যে আগন্তুক মানে ওয়েটারের সাথে যে কথা বলছে সে অন্য কোনো একজন পুরুষকে ইন্ডিকেট করে কথা বলছে, তাকে উদ্দেশ্য করে সে বলছে খানকির পোলা, সরি, হ্যাঁ, ওর মার কত বড় জিনিস আছে যে এখান দিয়ে ওরে টেনে বের করছে, ওদের ধরে ধরে তো রাস্তায় শোয়ায় ফেলা উচিত, ওর মাকে পাইলে রাস্তায় 10 জনকে দিয়ে শোয়ায় ফেলাবো। এটা বলার পরে সে আরেকটা জায়গায় জাম্প করলো যে ও লেক পারে এসে দাঁড়ায় থাকে না, ওর লুঙ্গি খুলে দেখবো ওর অঙ্গটা কত বড়। ওরা যে শব্দটা ব্যবহার করে ওই শব্দটা ব্যবহার করেই বললো তার অঙ্গটা কত বড়, ওটার সাথে ইট বেঁধে দিয়ে আরো লম্বা করে দিই। So when they mentioning that kind of word, you know what happened? আমি আর চুপ করে থাকতে পারলাম না। দেন আমি খুব স্ট্রংলি বললাম যে দিস ইজ এ পাবলিক প্লেস, এটা একটা পাবলিক প্লেস, আর আপনি এখানে দাঁড়িয়ে এই সমস্ত শব্দ ব্যবহার করে কথা বলছেন কেন। আমি এইটুকু বলার সাথে সাথে সে মনে করলো যে পেয়েছি কিছু একটা, বিকজ আমার মনে হয়েছে ওর অ্যাটিটিউডে ওর আমাদের এই সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য জায়গায় প্র্যাকটিসে এবং এই যে যে ঈদের মাঝখানে মার্কেটে মহিলাদের হ্যারাসমেন্ট, নারীদের যে হ্যারাস করা হলো, ওগুলো এক ধরনের ওকে পাওয়ার ট্রিগার করেছে। সে সেম অ্যাটিটিউড আমার কাছে এগিয়ে এসছে, সে টেবিলের উপরে ভর দিয়ে আমার দিকে ঝুঁকে আমাকে সে বলছে আমি ওর সাথে কথা বলছি, আপনি কথা বলার কে।
আপনাকে কিছু আমি বলেছি কিনা? আমি বলেছি ১ নাম্বার কথা হচ্ছে যে আপনি তো এই কথা আমাকে জিজ্ঞেসই করতে পারেন না। নাম্বার ২, এটা আপনার জায়গা না যে আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে মুখ দিয়ে যা খুশি তাই বলতে থাকবেন আর মেয়েদেরকে উদ্দেশ্য করে বাজে কথা বলবেন। আপনি মা ধরে টেনে নিয়ে আসছেন, আপনি পুরুষ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ধরে টেনে নিয়ে আসছেন, আপনি কি শুরু করছেন এখানে দাঁড়িয়ে দিয়ে? সে আমার চাইতে আরো ১০ ডবল উচ্চ বাচ্চা শুরু করে দিল। আমি যখন সে অতিমাত্রায় আমার উপরে চড়াও হলো, আমি বললাম আমাকে তো চেনো না, চড়ায় দাঁত ফেলে দিতে পারবো। আর যদি কিছু নাই করে থাকেন দাঁড়া আমি দেখাচ্ছি মজাটা। এগুলো যখন বলছি আশেপাশের লোকজন বুঝেছে যে ওয়েটারটা আমার সাথে ছিল, সেই ওয়েটার তাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, "এই, এখান থেকে যা, এখান থেকে যা।" তারপরেও সে তো তার রাগ কমায় না, আশেপাশের লোকজনও তাকে থামানোর চেষ্টা করলো, চলে যেতে বলল। সে যখন চলে যাচ্ছে বহুদূর, হঠাৎ করে আমি খেয়াল করলাম অন্য সাইড থেকে ৩টা ৪টা ছেলে ওকে ডাকছে, যে চলে যাচ্ছে ছেলেটা ওকে ডাকছে। ডাকার পরে ও চলেই যাচ্ছে, কিন্তু তারপরে যখন ওরা আরো জোর গলায় ডেকেছে তখন সে আবার ব্যাক করেছে। ব্যাক করে এই ছেলেদের টেবিলে যাওয়ার সাথে সাথে ছেলেগুলো উঠে গিয়ে বলছে যে, "কি বললি তুই? মেয়ে মানুষ না হলে কি দেখাইতি?" তার মানে ও যেতে যেতে আমাকে উদ্দেশ্য করে বলছিল, "বেটি তুই মেয়ে মানুষ না হলে তোকে আমি আজকে দেখাই দিতাম।" হ্যাঁ, তখন ওই ছেলে ৩টা ডেকে ওকে জিজ্ঞেস করেছে যে, "মেয়ে মানুষ না হলে কি দেখাতি তুই?" হ্যাঁ, তখন ওই ছেলে ২-৩টার সামনে আমি ওর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করলাম, ভয়েস খেয়াল করলাম। সেখানে কিন্তু সে খুবই নিরীহ গোছের। তার গলার স্বর কিন্তু আমার সাথে যেটা ছিল সেটা ওখানে নেই। তার বডি ল্যাঙ্গুয়েজেও পাওয়ারলেস, বিকজ দে আর বয়, দে আর প্রোটেস্টিং। এবং ইন্টারেস্টিংলি ছেলে ৩টা ওকে মারা শুরু করলো, কারণ সে বলেছে যে মেয়ে না হলে সে আমাকে দেখে ছাড়বে। এবং ছেলেগুলো বলছিল, "ওকে, মেয়ে মানুষ কি দেখাবি তুই দেখা, আমরা দেখি।" সো আদার বয়েজ ইজ কামিং অ্যান্ড প্রোটেস্ট, এবং তাকে কিছুটা উত্তম মাধ্যম দেওয়া হয়। এবং পরবর্তীতে এই ছেলেগুলো আমার কাছে এসে জিজ্ঞেস করে, "আপা, আসলে এটা আমাদের লিজ নেওয়া জায়গা, আমরা রেস্টুরেন্টগুলো লিজ নেই। তো এখানে ও আপনার সাথে যে আচরণটা করেছে সেটা আসলে আনএক্সপেক্টেড, বাট ও কি বলেছে আমাদেরকে একটু জানা দরকার। আমরা শুধু শুনেছি ও বলছিল যাওয়ার সময় মেয়ে মানুষ না হলে ও আজকে দেখায় দিত। আর আপনি ঠিকই বলেছেন, এটা পাবলিক স্পেস, এখানে দাঁড়িয়ে তারা সে এই সমস্ত করতে পারে না।" আমি তাকে তখন সেই ছেলেটাকে টু দি পয়েন্টে বললাম যে এটা 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 কিন্তু সে বলেছে। তো এটা পাবলিক স্পেস, আমার সাথে আমার ভাগ্নি আছে, এখানে আমার বাবা থাকতে পারে, আমার ২ টেবিলে ২জন মুরব্বী বসা আছে, আরো লোকজন আছে এমন একটা টাইমে। সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত ভাষাগুলো ব্যবহার করে। সো দ্যাট ওয়ার্ড অলসো মেক মি আনকমফোর্টেবল অ্যাজ এ ওম্যান, যখন আমি আমার সামনে আরেকজনের মাকে গালি দিতে শুনি, যখন রিক্সাওয়ালারা উঠতে বসতে, সিএনজি আলারা, রিক্সাওয়ালারা, বাস ড্রাইভার, বাসের কন্ট্রাক্টর ইচ্ছা মতো আমার করা অপরাধে আমাকে গালি না দিয়ে আমার মাকে গালি দিচ্ছে, ইচ্ছা মতো আমার বোনদেরকে তারা রাস্তায় ফেলে রেপ করছে ভার্বালি। সো দ্যাট ইজ অলসো মেক মি আনকমফোর্টেবল অ্যান্ড সিকিউর। সো একজন নারী আসলে পাবলিক স্পেসে বিভিন্নভাবে ইনসিকিউরিটি ফিল করে। তার পোশাক নিয়ে ইনসিকিউরিটি ফিল করে, তার কপালের টিপ নিয়েও ইনসিকিউরিটি ফিল করে, তার মাকে তুলে বোনকে তুলে যখন গালি দেয়, এবং মাঝে মাঝে নিজেকেও তুলে গালি দেয় যে তুই মেয়ে মানুষ, তোকে রাস্তায় অমুক জায়গায় পাইলে তোকে দেখাই দিব। সো ইনসিকিউর ফিল করে। পাবলিক প্লেস যদি আমি বলি, আসলে সোশ্যাল মিডিয়াও তো পাবলিক প্লেস। ওইখানেও যখন আমি একজন নেত্রী হিসেবে নিজেকে এস্টাবলিশড করতে চাই, বা আমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে এস্টাবলিশড করতে চাই, তখন আমার পোশাক আশাক, কথা বলার ধরন, চাহনি, ঠোঁটের বাঁকা হাসি, এগুলো নিয়েও আমাকে বিভিন্ন রকম কথা শুনতে হয়, প্রপোজাল শুনতে হয়, ইনবক্স ভরে যায়, এবং তার জবাবদিহিও আমাকে নিতে হয়। ইটস মিনস আই এম ইনসিকিউর দেয়ার অ্যাজ ওয়েল। সো আমাদের অনেক জায়গা নিয়ে ভাবার আছে। সো আমি মনে হয় অনেক বেশি সময় বলে ফেললাম, হয়তো আমার কথার সূত্র ধরে আমার আপুরা আরো অনেক কিছু বলতে পারে। ধন্যবাদ আপুকে। আপুর কথাগুলো আসলে হচ্ছে, আপুর কথাগুলো আমাদের সবার কথা। তো সবাইকে যেহেতু বলতে হবে সেই সূত্র ধরেই বলছি, পাবলিক স্পেস সে হচ্ছে আমাদের অবস্থাটা আসলে কোথায়। আমি যদি একটু ধরে ধরে বলতে চাই, আমরা নারীরা আমাদেরকে বাজারে যেতে হয়, ধরুন সবজিওয়ালার সাথে কোনো একটা বিষয় নিয়ে দামাদামি করতে গেলাম, মতের মিল হতেই পারে, কিন্তু পার্থক্যটা ভিজিবল হয় যখন একজন মেল সে একটা কিছু দামাদামি করছে, বা একটা পণ্যের কোয়ালিটি নিয়ে কথা বলছে যে না এটা পচা, আমাকে ধরে দেখে নিতে দিন, তখন কি ধরনের রিয়াকশন হয়। সেম কাজটাই যখন একজন নারী করতে যায় যে আমাকে পচা বেগুনটা দিয়েন না, আমি একটু দেখে বেছে নিতে চাই, বা দর কষাকষি করতে যায়, দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। আপু যে শব্দটা বললো শেষে যে
মেয়ে না হলে দেখাই দিতাম, মহিলা মানুষ না হইলে। আসলে এইটা মনে হয় আমার প্রত্যেকটা মেয়েরই আর কি রুটিন, এই কথাটা শুনতে হয় যে মেয়ে না হইলে দেখাই দিলাম। এটা সেম কাঁচা বাজারে, প্লাস হচ্ছে আমরা যদি কোনো মার্কেটে কোনো ড্রেস কিনতে যাই সেখানেও সেম। আমরা যদি একটু লাস্ট ঈদের আগে সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল ঘটনার দিকে দেখি, নারীদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। হয়তো বা এই ধরনের কোনো একটা দামাদামি কোনো একটা ড্রেসের দাম নিয়ে দর কষাকষি, এই প্রসঙ্গে এই ঘটনা শেষ পর্যন্ত একটা মেয়ের গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটেছে। আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, আমাদের দেশের বিভিন্ন জায়গায় যে নির্মাণ শ্রমিকরা কাজ করে, আমি খুব জঘন্যভাবে দেখেছি। আমার আশেপাশে অনেকেই একমত হবে হয়তোবা, তারা ভয়ঙ্কর বাজে ভাষায় কথা বলে এবং আপনাকে সরাসরি কিছু বলতে না পারলেও আপনি যখন রাস্তায় হেঁটে যাবেন পাশ দিয়ে এমন সব কথা বলবে যেগুলো আর কি, আপু যেমন বলছিল যে অদক্ষ ভাষা বলা সম্ভব না। আসলে হ্যাঁ, ওই শব্দগুলো আমাদের কানে আসে, আমরা শুনি, ভেতরে ভেতরে নিজে শেষ হয়ে যায়, কিন্তু কাউকে বলার থাকে না। কারণ আপনাকে নাম মেনশন করে তো বলবে না যে আপনাকেই বলছে। তারপরে যদি একটু রিক্সাওয়ালাদের কাছে আসি, বাসার কাছাকাছি কোনো একটা জায়গায় গেলে সচরাচর প্রতিদিন আমাদের রিক্সা ব্যবহার করতে হয়। আমরা যদি রিসেন্ট টাইমে একটু রিক্সাওয়ালাদের ব্যবহারের দিকে লক্ষ্য করি, দামাদামি বা কোনো একটা ইস্যু বা রিক্সা ওঠার পরে আপনি একটু বললেন ভাই একটু আস্তে চালান রিক্সাটা, অনেক জোরে চালাচ্ছেন, বসা যাচ্ছে না। এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে রিক্সাওয়ালাদের বর্তমানে যে ব্যবহার, মাঝে মধ্যে তারা রিক্সা থামিয়ে বলে যে ভাই নেমে যান, এই নামেন তো রিক্সা থেকে। সে নিবে না এবং সেই সময় আপনার কাছ থেকে পুরো ভাড়াটাই সে আশা করবে, আপনাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়ার পরেও। আর একটু যদি বলতে চাই, শতাব্দী, আমি আপনাকে একটু এখানে ইন্টারাপ্ট করতে চাই। আপনি যেটা বললেন রিক্সাওয়ালাটা ধরেন পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনার সাথে সরাসরি হচ্ছে, এজন্য আপনার কাছে খারাপ লাগছে কিংবা আপনি সেটা প্রকাশ করতে পারছেন না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন হচ্ছে নির্মাণ শ্রমিকরা গালি দেয় বা করে, সেটা আপনি গায়ে নিচ্ছেন কেন? মানুষজন তো সেটাই বলে, আপনি ইগনোর করেন। তা আপনি ইগনোর না করে কেন এটাকে নিজের গায়ে নিচ্ছেন? আপনার কাছে কেন মনে হচ্ছে এটা আপনাকে লক্ষ্য করেই বলা হচ্ছে? এটাও কি আপনার মধ্যে কোনো ইনসিকিউরিটি তৈরি হয়েছে, নাকি এটা সবসময় এরকমই ছিল যে রাস্তায় কেউ বললেই আপনার কাছে মনে হয় আপনাকে মেনশন করছে? দুটো কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে এটা আপনার কি এটাকে এখন মনে হচ্ছে যে এই সময় এটা বেশি বেড়ে গেছে, নাকি আগে এটা আপনি খেয়াল করেন নাই? মানে কি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে আপনার আচ্ছা, কাছে? এইটা হচ্ছে আগে থেকেই ছিল। এই আহ, কেন বলা যায় না সব সময়, যখন হচ্ছে আপনি কোন কথাটার উত্তর দিবেন। একটু আগে আপু যেমন বলছিল যে দুইজন ছেলের মধ্যে কথোপকথন হচ্ছিল, অনেক বিশ্রী ভাষায় কথা বলছিল, কেন তারা কি নোটিস করে না এটা একটা পাবলিক প্লেস, এখানে হচ্ছে মেল ফিমেল সবাই আছে, এই কথাগুলো উইয়ার্ড, জনসম্মুখে বলার মতো না। তারপরে তো তারা বলেছে। আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি বা দাঁড়িয়ে আছি, তারা তো নোটিস করেছে এখানে একটা মেয়ে ছাড়া আর কেউ নাই। তার মানে ব্যাপারটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত, তারা নিজেরাই কথা বলছে কিন্তু এমন ভাবে কথা বলছে যেন আপনার কানে পৌঁছায় এবং আপনার সেটা ভালো না লাগে। অবশ্যই আমি সেটাই বলতে চাচ্ছি যে আমার কান পর্যন্ত আসবে, আমি খারাপ বোধ করব, কিন্তু উত্তর দেওয়ার মতো কিছু থাকবে না, কারণ সে তো আমার নাম ধরে বলে নাই বা আমাকে ডেকে গালি দেয় নাই, এই এভাবে করে তো বলেনি। তো একটু আগে আপু বলছিল যে ছেলেরা পাশে থাকলে অনেক সময় ছেলেরা প্রোটেস্ট করতে গেলে সেটার একটা পজিটিভিটি আছে বা আসে বা রিয়াকশনটা একটু অন্যরকম হয়। বাট আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমার হাজবেন্ড আমার সাথে আছে, কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, তো তর্ক যেহেতু হচ্ছে, আমি আর আমার হাজবেন্ড দুইজন একসাথে আছি, তো কোন একটা প্রবলেম হলে বা কথোপকথন উঠলে সেখানে আমি তো অবশ্যই কথা বলবো। তো প্রবলেম ইজ দ্যাট আপনার হাজবেন্ড সাথে আছে, আপনি কেন কথা বলতেছেন? এটা শুধুমাত্র যে তর্ক জড়ায় যাচ্ছে এমন না, বাজারে গেলাম দুইজন, একটা টপিক নিয়ে, একটা পণ্যের দামাদামি নিয়ে কথা হচ্ছে, আপনার হাজবেন্ড পাশে আছে, আপনি কেন কথা বলতেছেন? তো ভাই আমি কে, আমি কেন কথা বলবো না? আপনি কে এটা বলার যে হচ্ছে আপনি কথা বলতে পারবেন না? আমার হাজবেন্ড আছে, আমি আমি কথা বললে তাতে প্রবলেমটা কোথায় আসলে? তো পাবলিক স্পেস নিয়ে কথা বলতে গেলে আসলে আমি যে জায়গাগুলো বললাম এছাড়াও আরো অনেক জায়গা আছে, এবং আমার মনে হয় এটার ঊর্ধ্বে আমাদের অনলাইন মিডিয়াও না। কারণ ইদানিং যাই করছেন, কোনো না কোনো কিছু আমরা যে কোনো ভাবেই আমরা মিডিয়ার সামনে ফোকাসড হচ্ছি। আমি হচ্ছি, আমার কোনো একজন বোন হচ্ছে, আমার কোনো একজন বড় আপু হচ্ছে। আপনি কোনো একটা ঘটনা ঘটলে আপনার কোনো কনসেন্ট নাই, কিছু নাই, আপনি জানেনও না, আপনার আপনার ভিডিও অনলাইনে ভেসে বেড়াচ্ছে। তো এটা তো আসলে উচিত না। আপনার অনুমতি ছাড়া আপনার একটা ভিডিও বা হচ্ছে ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে, এটার জন্য আপনার সংসারে প্রবলেম হতে পারে, আপনি যে কোনো ধরনের প্রবলেমের শিকার হতে পারেন।
তো এই তো আমার মনে হয় এইটুকুতে আমি শেষ করি। আমার সাথে আমার আরো যারা আছে তারা হয়তোবা এই বিষয়ে আরো বিস্তারিত বলবে। অনেক ধন্যবাদ শতাব্দী। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বলেছেন যে আমাদের পাবলিক স্পেস কিন্তু এখন অনলাইনও। আমার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, যেখানে হচ্ছে পাবলিকলি যে কোনো মানুষ মন্তব্য করতে পারছে, সেটাও একটা পাবলিক স্পেস। এবং একটা মজার জিনিস আমি লক্ষ্য করেছি যে যে কোনো কিছুই হোক না কেন, এখন সব জায়গায় কোনো একটা কারণে মানুষ জানি কেন ধর্ম নিয়ে আসে। সেটা ফেসবুকের কমেন্ট হোক বা কিছু হোক, কারো ধর্ম জানি বা না জানি তাকে আমার পর্দা করাতে হবে, তাকে আমার বেহেস্তে টেনে নিয়ে যেতে হবে, তাকে আমার ধরে নিয়ে বলতে গেলে আমার ধর্ম মতে তাকে কাজ করাতে হবে। এই ব্যাপারটা খুব, আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে এটা কিছুদিন ধরে খুব বেশি হচ্ছে। আর ইনসিকিউরিটিটা আমার কাছেও মনে হচ্ছে নারী হিসেবে অনেক বেশি আমি বোধ করছি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে, আপনাদের কি এই রিসেন্টলি কি আপনাদের মনে হচ্ছে না চুরি ডাকাতি অনেক বেশি বেড়ে গেছে? যেমন গত সেপ্টেম্বর মাসে আমার মায়ের বাসায় চুরি হলো, খুব রেপুটেড একটা এলাকায়, যেটা এখানে মোটামুটি আমরা আছি গত 40 বছরের উপরে, যেখানে কখনো চুরি ডাকাতি হয় নাই। চুরি হলো, আমরা সিসি ক্যামেরা থেকে চোরের চেহারাপাতি সব ভিডিও টিডিও সবকিছু মানে সংগ্রহ করে নিয়ে পুলিশের কাছে গেলাম, কিন্তু কোনো কাজে লাগলো না। সেটা কোনো সুরাহা এখন পর্যন্ত হয় নাই। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আপনারা কি ফিল করছেন যে আশেপাশে চুরি ডাকাতি অনেক কিছু বেড়ে গেছে? ধন্যবাদ মনিকা, আমি অপরাজিতা, অপরাজিতা আপনি কিছু বলতে বলছি। চাচ্ছেন? হ্যাঁ, আমার মনে হয় চুরি ডাকাতি, ছিনতাই এগুলি অনেকটাই বেড়ে গেছে এবং আমার সবচেয়ে বড় একটা জিনিস যেটা পরিবর্তন আমার কাছে মনে হয় যে আমাদের সোসাইটি সবসময় প্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল, পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক যে সোসাইটি। কিন্তু লাস্ট আমরা ১ বছর ধরে যেটা দেখতেছি এই বোধটা আরো মনে হয় বেড়ে গেছে সবার মধ্যে। হ্যাঁ, এটা টপ টু বটম বলা যায়। যেমন সব আপুদের কথার ভেতরে কিন্তু আসছে যে একটা রিক্শাওয়ালাও দেখাচ্ছে যে সে পুরুষ। সো তার একটা এক্সট্রা পাওয়ার আছে। তো এই পুরুষতান্ত্রিকের যে পাওয়ারটা, এটা কেন জানি আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে গ্রো করছে। এটা এটার কারণটা আসলে কি? আ এটা আসলে সবাই মিলে হয়তো আমরা বের করতে পারবো, বা এখানে আমি আসলে সবার মতামত চাই। আমরা চাই যে আপনারাও সবাই জানাবেন যে আপনারা কেমন ফিল করছেন এই বিষয়টাতে। ইনসিকিউরিটির পাবলিক স্পেসে যেটা, সেটা আমাদের ১ম এপিসোডে কিন্তু প্রোগ্রামে কিন্তু আমরা কেমন আছিতে আমরা সবাই একমত ছিলাম যে আমাদের পাবলিক স্পেসটাতে ইনসিকিউরিটির একটা অভাব ছিল। এখানে সবাই একমত ছিল। তো সেখান থেকে আমি ১ম এ একটা ভয়াবহ স্মৃতির কথা দিয়ে শুরু করি। সেটা হলো রাতের বাসে কিন্তু একটা রেপ কেস হয়েছিল এবং ঠিক তার আগের সপ্তাহে আমি রাতের বাসে, এবং তার আগে বেশ কয়েকবার এরকম আমি রাতের বাসে ট্রাভেল করেছি। সেম রুটে ট্রাভেল করেছি। তো যখনই রেপ কেসটা আসলো, তো আমি আসলে বুঝাইতে পারবো না যে আমি আমি জাস্ট ফিল করতেছিলাম যে আমি হয়তো ওই বাসটাতে থাকতে পারতাম। তার আগের সপ্তাহে আমি ট্রাভেল করছি। এটা আসলে যে কি ধরনের মানে জিনিসটা আমার সাথে হয়নি, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি ওই ট্রমার ভেতর দিয়ে যাচ্ছি। এতটাই ইনসিকিউর অবস্থায় আমরা চলে গেছি যে একটা মানে পাবলিক স্পেসে যাওয়া, একটা কাজে বের হওয়া, সবকিছুতে আমাদের একটা আতঙ্কের ভিতর দিয়ে চলে আসা। বাসা থেকে বের হওয়া, নর্মাল স্পেস বা রাস্তাঘাটে এগুলি বুলিং, এটা তো অনেক পুরনো, আগে থেকেই ছিল। সোশ্যাল মিডিয়াগুলিতেও বুলিং। আমার প্রোফাইল দেখা যেত যে লক প্রোফাইল ছিল, তো আমি লক করে রাখতাম। আমি চাই না যে অনেক মানুষ নানা রকম কমেন্ট করবে, এটা থেকে আমি একটা অকারণ একটা ট্রমার ভিতর দিয়ে যাই, একটা মেন্টাল একটা প্রেশার আমার ক্রিয়েট হোক। মানে আমরা সেখানেও ফ্রি না, আমরা সেখানেও আসলে এক ধরনের ইনসিকিউরিটি নিয়েই থাকি। তারপরে দেখা যায় যে রাস্তাঘাটে মেয়েদেরকে বের হওয়া নিয়ে, মেয়ে মানে কেন আপনাদেরকে বের হতে হবে? আপনাদেরকে বের হতেই হবে কেন? বাসাতেও তো থাকতে পারেন। হ্যাঁ, তো আহ, এবং এটাকে এখন অন্যভাবেও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মেয়েদেরকে ইচ্ছা করে, মেয়েরা ইচ্ছা করে বের হয়, মেয়েদের আহ, প্রয়োজনটা আগের তুলনায় বেড়ে গেছে, যার জন্য মেয়েরা এখন বের হচ্ছে। তোমরা প্রয়োজন কমাও, বাসায় থাকো, অল্প টাকায় সন্তুষ্ট থাকো, তাহলে তোমাদেরকে বের হতে হবে না। হ্যাঁ, এটা এক ধরনের বুঝ দেয়া হচ্ছে এবং সেটা আসলে ধর্মকে টেনে নিয়ে এসে এটা বোঝানো হচ্ছে। আসলে সবখানে একটা ইনসিকিউরিটি কাজ করতেছে। যখন বাইরে বের হচ্ছে তখন তুমি কেন বাইরে বের হচ্ছ, যার কারণে আর কি তখন মেয়েদের ভিতরে একটা ইনসিকিউরিটি ভালো কাজ করতেছে। তারপরে আগে যেরকম একটা ব্যাপার ছিল যে অফিস থেকে এখনো মানে সিচুয়েশনটা এমন যে ফেরার সময় কত রাত হলো,
আমি একটা সিএনজিতে যাব। লাস্ট আর একটা ইনসিডেন্ট হয়েছে মোটরসাইকেলে, বাইকে, যেটা রাইড রাইডের যে আমাদের ইয়েতে তো আছে যে হেলমেট পরা, হেলমেটের সাথে লাগানো ছিল। তারপরে তাকে নিয়ে যেয়ে রেপ করা হলো, তার জিনিসপত্রগুলি ছিনতাই করা হলো। তো আসলে উম অবস্থাটা এতই ভয়াবহ যে কোনো কিছুতেই সেফ না। বাসে উঠে সেফ না, বাইকে উঠে সেফ না, হেঁটে গেলে সেফ না, বাজারে গেলে সেফ না, সব জায়গাতেই ইনসিকিউর। এই সবকিছু মিলে আসলে পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটিই সবচেয়ে বড় পরিবর্তন, যে হঠাৎ করেই কেন যেন এই জিনিসটা মনে হয় অনেক বেশি বেড়ে গেছে। এখন কেন বেড়েছে এটা এটা নিয়েই আসলে আমাদের আলোচনা, এবং আমরা আসলে কি ফিল করতেছি এটা থেকে। আমি এ পর্যন্ত কথা শেষ করি। আহ ধন্যবাদ অপরাজিতা আপুকে। আমি আসলে অপরাজিতা আপুর সাথে কথা শুনতে শুনতে এবং বলতে বলতে মনে হলো যে পাবলিক স্পেস নিয়ে যেগুলো কথা হচ্ছে এর মধ্যে তো আমাদের সোশ্যাল মিডিয়াও পড়ে, ফেসবুক, টিকটক, এভরিথিং পড়ে। তো এখানেও কিন্তু সবাই সিকিউর এমন না। এখানে যে পরিমাণ মন্তব্য ফেস করতে হয়, সবাই এটাকে এমনভাবে ব্যবহার করে যেটা কোনোভাবেই আহ, অপরাজিতা আপু বলল তার থেকে কম না। এখানে ট্রোলিং হয়, ডক্সিং হয়, হেট স্পিচ হয়, থ্রেট দেওয়া হয়। এগুলো কেন করা হয়? কারণ হয়তোবা আমরা কিছু মানুষ আছে তাদের ঘুম থেকে উঠে মনে হলো যে দুধ খিদা লাগছে, হ্যাঁ, খাইতে খাইতে গিয়ে একটা কমেন্ট করে আসি। কমেন্টটা কাকে করলাম? কমেন্টটা তাকেই করলাম যে আমার থেকে পদ পাওয়ার কম। এবং অনেক সময় এইসব আইডি ফেক আইডি। সো এই যে পাবলিক স্পেস বলতে আমরা বুঝি, এই যে পাবলিক স্পেসটা বলা হয়, হ্যাঁ, এই যে হ্যারাসমেন্টের ফর্মগুলা, এই ফর্মগুলো আমরা কয়জন জানি? হ্যাঁ, এই ফর্মগুলো আমরা কয়জন আইডেন্টিফাই করতে পারি? যেমন ধরেন ট্রোলিং, হ্যাঁ, প্রভোকেটিভ কমেন্ট যেগুলো আমরা করি, কেন করি? বা প্রভোকেটিভ কমেন্ট কোনগুলা? আমার কাছে একটা জিনিস মনে হয় কি, এখানে অ্যানোনিমিটি একটা বড় ব্যাপার। আমার কাছে না, মানে অনেকের মনে হয় কি, আমাদের বাংলাদেশের মানুষদেরই, বাংলাদেশেরই বলি, আমি এই দেশের মানুষ, আমি এই দেশে বলতে পারবো, এটা হচ্ছে আমাদের না অনলাইনের আমাদের জানাশোনা খুব কম, আমাদের ম্যানারিজম আমরা জানি না, অনলাইন ব্যবহার করার এটিকেট আমরা জানি না। ঠিক আছে, আমি 2 টাকায় ইন্টারনেট কিনলাম, আমি লিটারালি বলতেছি 2 টাকায় ইন্টারনেট কিনলাম, আমার কাছে ইন্টারনেটটা ব্যবহার করার দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কোনো কারণ আমার কাছে নাই বলে মনে হয়। আর আমি আপনাকে ধরেন, মানে তানিয়া, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনি আমার সামনে নাই, আপনাকে আমি খানকি ভাবে বলে গালি দিতে পারবো। মুখের উপর কথাটা বলার জন্য যেটুকু সাহস লাগে অনেক মানুষেরই সেটা নাই। অনলাইনে ফেসবুকে ভাত খেতে খেতে আমি আপনাকে 2টা গালি মারতে পারবো। এটা একটা অনেক বড় শক্তি, এটা হচ্ছে 2 টাকার ইন্টারনেটের শক্তি। এখন যদি আপনি আমাকে বলেন যে হ্যাঁ, ফেসবুকে লগ ইন করতে লগারিদম ক্যালকুলেশন অঙ্ক করে আসতে হবে, সেভাবে লগ ইন হোক, আসলে আমার মনে হয় সেটা দরকার ছিল। বান্দরের হাতে মোবাইল দেওয়ার কোনো দরকার নাই। আমরা বানর, আমরা পুরোপুরি এটিকেট বিহীন বানর, যারা হঠাৎ করে ইন্টারনেটের বিশাল পাওয়ারের কাছে উন্মুক্ত হই। এত পাওয়ার নিয়ে আমি কই যাবো, এটা আমার কোনোভাবে বোঝার কোনো উপায় নেই। এটা আমার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। আমার মনে হয় একটু টিয়া আপু এবং টিনা আপু দুজনেই কিছু বলতে চাচ্ছিলেন। আমি যেটা বলবো যে আহ, সবসময় কিন্তু পরিস্থিতি যখন চেঞ্জ হতে থাকে তখন হচ্ছে আমাদের আচরণ সেটার সাথে অ্যাডাপ্ট করতে থাকে, কাইন্ড অফ বয়লিং ফ্রগ সিনড্রোমের মতো। আমি বিজনেস করি, সো আমি কিন্তু রাত্রে 1টা পর্যন্ত ফ্যাক্টরি থেকে বাসায় আসছি প্রোডাক্টস নিয়ে, ওর কাজ শেষ করে, এবং ফ্যাক্টরিতে কাজ করছি, বাসায় আসছি। এখন কিন্তু আমি রাত্রে 9টার পরে বাইরে থাকি না। এটা তো হচ্ছে এমন না যে আমি থাকতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরো বড় একটা ব্যাপার হচ্ছে আমি আমাদের এরিয়া গ্রুপগুলোতে আছি, ওইখানে সারাক্ষণ সিসিটিভি ফুটেজ শেয়ার হচ্ছে, ছিনতাই, ডাকাতি, হ্যারাসমেন্ট এগুলো শেয়ার হচ্ছে ঘন ঘন। সো আমি টু মাচ এক্সপোজড। আমি দেখতেছি যে আমার এরিয়ায়, আমার পাশের মোড়ে এটা হয়েছে, 5টার সময় এটা হয়েছে, আজকে দুপুরে এটা হয়েছে, ককটেল ফাটছে। এগুলো সারাক্ষণ শেয়ার করতেছে সবাই। সো এটা আমাকে আরো প্যারানয়েড করতেছে। প্যারানয়েড করার কারণে আমি হচ্ছে একটু নিজে কম এক্সপোজ করতেছি। অনেক সময় আমার মনে হয় আমি ঠিক, অনেক সময় আমার মনে হয় আমি ভুল। আমি আসলে জানি না আমি ঠিক না ভুল, কনফিউজড।
কিন্তু আমি করছি। ফ্যাক্ট হচ্ছে আমি এটা করতেছি। আর আমার এলাকায় আমি অনেক পুরানা, মানে অনেক দিন থেকে থাকি। অনেক বেশি দিন থেকে থাকি। এই এলাকায় সবাই আমাকে চেনে। আমি খুব কমফোর্টেবলি ওই এলাকায় ঘোরাফেরা করতাম। কিন্তু এখন হচ্ছে এলাকায় কি অনভিপ্রেত মানুষজন বেড়ে গেছে এবং এই মানুষজনরা সবাই মোরালেস একটু ইয়াঙ্গার জেনারেশন এবং ছেলে, নট লাইক যে ইয়াঙ্গার জেনারেশনের ছেলে মেয়ে বোথ না, ইয়াঙ্গার জেনারেশন এবং ছেলে, এবং এদের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না। সো আমার কাছে মনে হয় যে আমি ওদের আচরণ বা ওদের এই যে আপুরা যেগুলো বললো যে পরস্পর কথাবার্তা, যে ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যে ধরনের কথা, এটাতেও আমি একটু আনকমফোর্টেবল ফিল করি। যদিও আমি জানি না, আমার হয়তো আনকমফোর্টেবল ফিল করা উচিত না, কিন্তু আমি যেহেতু একভাবে একটা এনভায়রনমেন্টে সবসময় থাকছি, সবসময় দেখছি, এখন হচ্ছে আমি ওই সেম ফিডব্যাকটা পাচ্ছি না। সো আমি দেখা যাচ্ছে যে আমি একটু ক্লোদিং এর ক্ষেত্রে একটু বেশি সচেতন হচ্ছি। কেউ দুইটা কথা না বলে, কথা বললে একটা ঝামেলায় পড়তে পারবো। আমার কাছে মনে হয় যে সবকিছু তো চেঞ্জ হবেই। আসলে কি আমি চেঞ্জের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছি না, নাকি সিচুয়েশন কি আমি জানি না, কারণ আমি কোথা থেকে হেল্প পাবো এটাও আমি জানি না। খুব ছোট্ট একটা ব্যাপারে আমি কিছুদিন আগে জিডি করতে থানায় গেছিলাম। থানায় কিন্তু আমি হচ্ছে একদমই ভালো কোনো সার্ভিস পাই নাই। ওটা খুবই ছোট্ট আনরিলেটেড একটা ব্যাপার ছিল, আমার জাস্ট একটা জিডি করা লাগবে এরকম একটা ব্যাপার। আমাকে 2.5 ঘন্টা বসে থাকতে হয়েছে, আমি একটা জিডি করছি। আমি বাসায় আসছি, এর মধ্যে আমাকে 100 জনকে বলতে হয়েছে কি, কেন, কিভাবে। তো আমার মনে হয়েছে যে এখন যদি এই ছোট্ট এরকম সিলি একটা ব্যাপার না, একটা সিরিয়াস ব্যাপার হইতো, এই মানুষগুলো কি আমাকে হেল্প করবে? এই কনফিউশন বা এই সমস্যাগুলোর উত্তর আমার মনে হয় আমার নিজের খুঁজে বের করতে হবে কোথাও না কোথাও, যে আমি আসলে পরিবর্তিত পরিস্থিতি থেকে আমি খাপ খাওয়াতে পারছি না, না পরিস্থিতিটা আসলে খুব বেশি খারাপ হয়ে গেল, এটা এখন আমার কাছে একটু কোশ্চেনই লাগে। আমি টিনা। আমি অপরাজিতা আপু একটা কথা বলছিলেন ট্রাভেলিং নিয়ে, সোলো ট্রাভেলিং নিয়ে। তো আমি একটা সময় প্রচুর সোলো ট্রাভেল করতাম, ঢাকা টু চিটাগং রোডে স্পেশালি। আমার কক্সবাজার প্রতি বছরই 2বার করে যাওয়া লাগতো, তো প্রতিবারে আমি একাই ট্রাভেল করেছি। আমি গত 1 বছর ধরে চিন্তা করতে পারি না যে আমি একা কোথাও যাব। ইভেন আমি এটাও চিন্তা করতে পারি না আমি কারোর সাথে এরকম রাতের বাসে অথবা রাতের বেলা ট্রাভেল করব নিজেদের পার্সোনাল ভেহিকেলেও। এটাও আমি চিন্তা করতে পারি না এখন। এটা একটা গেল। আরেকটা হচ্ছে আমি শুধু যে আমাদের চারপাশে পুরুষরাই বুলি করে ব্যাপারটা আমি এরকম দেখি না আসলে। আমি অনেক নারীকেও দেখেছি তারা নারীদেরকে বুলি করছে, 16-17 বছরের বাচ্চাকে করছে। পাশ দিয়ে হেঁটে গেলাম, একটা কমেন্ট করে গেলাম যে ওড়না পরে নাই, অথবা কি পড়ছে এটা, অথবা আরো খারাপ কিছু যেটা আমি বলতে পারবো না। সো এটা আমি অনেক সময় দেখেছি যে যারা খুব হয়তো পর্দা করে চলছেন, হিজাব পরছেন, বোরকা পরছেন, তাদের মধ্যে এই জিনিসটা আমি বেশি দেখেছি। হয়তো আমার ভুলও হতে পারে, বাট আমি নোটিস করেছি এটাই। এটা হয়তো তারা নিজেদেরকে সুপিরিয়র ভাবেন, অথবা আমি যেভাবে চলতে চাচ্ছি মানে চলছি ওনারা সেভাবে চলতে পারছেন না, এইটাও হইতে পারে। আমি শিওর না আসলে। সো আমার আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে এই যে রাতের বেলা আসা যাওয়ার ব্যাপারটা, যে অফিস থেকে, ফ্যাক্টরি থেকে, কোথাও থেকে, এটা শুধু আমি যে নিজে আমি ফিল করি যে আমি রাত 9টার পরে কোথাও থাকতে পারবো না, সেটা একটা আমার এটা একটা আমি ট্রমাটাইজড আর কি কিছু ব্যাপারে। আর আমার কাছে যখন মানে শুধু আমি একা না, আমার ভাই কিংবা আমার বাবা কিংবা আমার হাজবেন্ডও যখন বাইরে থাকে রাত 10টার পর থেকে, আমার মনে হয় যে খারাপ কিছু একটা হবে। আমি নিতে পারি না এখন। আমার যদি কখনো কোথাও থেকে ফিরতে, অফিস থেকে অথবা অন্য কোথাও থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়, তখন দেখা যায় যে আমি একা ফিরতে পারি না, আমার পার্টনার খুঁজতে হয়। যে আমার সাথে ওখানে যে ছিল আমার কোনো একটা ফ্রেন্ড, অথবা আমার হাজবেন্ডকে বলি যে ক্যান ইউ পিক মি আপ অর সামথিং, এরকম একটা কিছু আর। সো আমি জানি না এই প্রবলেমটা গত 1 বছর ধরে শুধু আমার একার না অন্য আর কারো হচ্ছে। আচ্ছা, আমি তানিয়া। আমি টিনা আপুর সাথে একমত যে এই কমেন্টগুলো শুধুমাত্র মেল বডিড পার্সন থেকে আসে না, ফিমেল থেকে আসে, ইভেন টিনেজার বাচ্চাদের থেকে আসে, উঠতি বয়সের ছেলেদের থেকে আসে, মেয়েদের থেকে আসে। এটা কেন আসে? বিকজ অফ আওয়ার প্যাট্রিকাল সোসাইটি। এই যে
পুরুষতান্ত্রিকতার পিতৃতান্ত্রিকতার ধারক এবং বাহক, যে শুধুমাত্র পুরুষরাই না, মেয়েরাও এই ধারণাটির সাথে আমরা অনেকেই ওয়াকবিহাল না। আমাদের জন্ম থেকে একটা মেয়ে বাচ্চাকে মানে ফেম বডিড পার্সনকে বিল্টিনলি শিখায় দেওয়া হয় যে তোমার এইগুলা হচ্ছে লিমিটেশন, যেটা ছেলে বাচ্চাদেরকে শিখানো হয় না। এবং মেয়েটাকে সাথে এটাও শিখানো হয় যে তুমি এই কাজগুলা করবা এবং তোমার মতো যারা আছে যারা এই কাজ করবে না তাদেরকে তুমি ওবিডিয়েন্স শেখাবা। এই যে ওবিডিয়েন্সটা, এটা কিন্তু প্যাট্রিয়ার্কার একটা ক্যারেক্টারিস্টিক্স। সো যখন মানুষজন বলে যে তোমার মতো অন্য মেয়েরাও তো আছে যারা ভালো মেয়ে, এই যে ভালো মেয়ের তকমা বা ভালো মেয়ে হওয়ার বা প্রতিষ্ঠা করার যে কারখানা, যে আমি আসলে অনেক কিছু একসাথে বলতেছি বাট এইটা হচ্ছে ডিপ রুটেড থিং। সো এই যে কারখানাটা তৈরি হয়েছে এটা সেই ওই প্যাট্রিয়ার্কাল সোসাইটি থেকেই আসতেছে। সো যখন বলা হয় যে পদ্মা করা মেয়েটা কম বুলির শিকার হচ্ছে, কিন্তু আসলে কিন্তু কম বুলির শিকার হচ্ছে না, পদ্মা করা মেয়েটা বলতেছে না বা আমরা জানি না, কারণ সে পর্দা করতেছে, তার দিকে আমরা তাকাচ্ছি না বা তা আমরা ভাবতেছি যেহেতু পর্দাকে ইউজ করা হচ্ছে, সো আমরা বাকিদেরটা জানি না। কিন্তু আমরা যদি এখন দেখি যে পর্দা বলেন, বয়স্ক বলেন, ইয়াং বলেন, সবাই এই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা পাবলিক স্পেসেই হচ্ছে। আমরা বাসের কথা বলি, বাস একটা পাবলিক ট্রান্সপোর্ট, রাইট? বাসে কিন্তু কখনোই আপনি কোনো একটা বাসে ওঠা মহিলাকে জিজ্ঞেস করে দেখবেন তার এক্সপিরিয়েন্স কেমন। বাংলাদেশে যারা বাসে করে প্রতিদিন যাতায়াত করে, হ্যাঁ, কোনো মানুষ, ছেলে বলেন মেয়ে বলেন, আমরা যেহেতু এখানে দুইজনের কথা বলতেছি, বাকিদের কথা আনতেছি না, হ্যাঁ, ছেলে বলেন মেয়ে বলেন, এরা কোনো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করবে না, কিন্তু সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স কাদের? মেয়েদের। সো পাবলিক স্পেসে পাবলিক ট্রান্সপোর্টও আসে এবং পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে ওই ট্রান্সপোর্টটা যেখানে দাঁড়ায়, বাস স্টপ, সেটাও পাবলিক স্পেস এবং ওইখানে যে ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটা কোনো আরামদায়ক পরিস্থিতি না বা কোনো সিকিউর পরিস্থিতি না। আসলে বিষয়টা হচ্ছে যে পাবলিক প্লেসে আমরা নারীরা কতটুকু সিকিউর এবং এখন কতটা ইনসিকিউর সেটা নিয়ে কথা আমরা যখন প্রথম থেকে শুরু করেছি, আমি প্রথমেই বলছিলাম আসলে ভাবার ব্যাপার আছে। আমি জাস্ট ছোট্ট করে একটু বলি যে আমাদের টিয়া বলছিল যে যখন আমার সামনে হয়তো আমাকে গালি দিচ্ছে না বা আমাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছে না, কিন্তু আমার খারাপ লাগছে, আমার ইনসিকিউর ফিল হচ্ছে। আমাকে বলছে না কিন্তু আমার ইনসিকিউর ফিল হচ্ছে কেন? আমারও সেম এক্সপিরিয়েন্স হয়। এর জন্যই আমি ওই গল্পটা বললাম যে আমাকে গালি দিচ্ছিল না, দিচ্ছিল হয়তো অন্য কারো মাকে, কিন্তু আমার কেন মনে হচ্ছিল আমি কমফোর্টেবল না, আমি ইনসিকিউর, বিকজ অ্যাজ এ ওমেন আই অলওয়েজ ক্যান ফিল দ্য কমন গ্রাউন্ড। আমার কাছে মনে হয় একটা মেয়েকে গালি দেওয়া মানে আমাকেই গালি দেওয়া, কারণ মাকে গালি দেওয়া মানে সামহাও সেটা আমার জাতিকে গালি দেওয়া। আর সবচাইতে বড় যে কষ্টটা আমার লাগে এই যে প্যাট্রিয়ার্কাল প্র্যাকটিস অ্যান্ড বিলিভ, ম্যাসকিউলিন অ্যাটিটিউড, যে আমার যখন খুশি তখন আমি যেখানে খুশি সেখানে যাকে খুশি তাকে যে কোনো কিছু দিয়ে গালি দিতে পারি, আমি বলতে পারি আই হ্যাভ দ্যাট রাইট, আই হ্যাভ দ্যাট পাওয়ার, বিকজ আই এম ম্যাসকিউলিন। সো ওদের এই উদ্ধতপনা আমাকে আরো আসলে বেশি কষ্ট দেয়। তখন মনে হয় যে এই পরিমাণ দুঃসাহস এই পরিমাণ দুঃসাহস এবং এই পরিমাণ নির্লজ্জতা, নির্লিপ্ততা কিভাবে একজন হিউম্যান বিং এর ভেতরে আসতে পারে? চিনি আপা, আমি আপনাকে আরেকটু রাগিয়ে দিই। জিনিসটা হচ্ছে এই যে যখন বলে না একটা মেয়েকে গালি দেওয়া মানে মায়ের জাতকে গালি দেওয়া, আমার মাথাটা আরো গরম হয়ে যায়। মা যদি না হয় তাহলে কি গালি দেওয়া জায়েজ? এটা যখন বলি তখন তো গায়ে আগুন ধরে যায়। মানে মেয়েরা মা হবে না কেন? মানে কত বড় সাহস তুমি! ইউ চুজ টু ইগনোর মাদারহুড। মানে হোয়াট দ্য ফিস! দিস ইজ এই ব্যাপারে আমি আরো রাগায় দিতে চাই, কারণ এই ব্যাপারে যখন আমরা কথা বলি তখন হচ্ছে রক্ত টকবাগায় ওঠে। সো আমার মা, আমার বোন, ড্রপ দিস, প্লিজ ড্রপ দিস। মানুষ ভাবেন না ভাই,
আমার মা বোন ছাড়াও তো আমি একটা মানুষ, আমার একটা পার্সোনালিটি আছে, আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন। অলসো আমি ওদের মা অথবা বোন হইতেও চাচ্ছি না। আমার ভাইও আছে, আমার মাও আছে, আমার বোনও আছে, আমার আর ভাই বোনের দরকার নাই পাবলিক স্পেসে। আপনি আমার বোনের মতো না, হুম। আমি আপনার বোন হইতে চাই না, আপনি আমার ভাই হইতে আইসেন না। আপনি একটা সম্পূর্ণ মানুষ থাকেন, মানবিক অ্যাক্ট করেন, নাগরিক অ্যাক্ট করেন। মানবিক হইতে পারতেছেন না, নাগরিক আইন মেনে আমার সাথে কথা বলেন, আমার সাথে আলোচনায় আসেন, আপনার ম্যাসকিউনিটি আপনার কাছে রাখেন। হ্যাঁ, কিন্তু এই যে আমার মা আমার বোন, এগুলো আমরা কেন ইউজ করি এটা আমরা জানি, যেহেতু তাদেরকে বোঝানোর জন্য সহজ অ্যাপ্লিকেবল ওয়ে। কিন্তু এই যে রাগের ব্যাপারটা হচ্ছে, আমার মা আমার বোন বললে কিন্তু একটা পাওয়ার ইসের, আমি একটা পাওয়ার দিয়ে দিচ্ছি। কারণ আমাদের দেশে আমার মা আমার বোন অলওয়েজ আমার আন্ডারে চলে, আমি বলতে যে পুরুষ মানুষটা তার আন্ডারে চলে। সো এখানে আমার আমার মা আমার বোনে অনেক আপত্তি আছে, মানুষ হিসেবে অ্যাড্রেস করেন আমাকে। আরেকটা মজা হচ্ছে যে এত রাগ, আমার মা আমার বোন এদেরকে দেখান, এই রাগটা তো অফিসেও উঠায়, বসকে দেখান। সে যখন, হ্যাঁ, এই মহিলা যখন আপনার বস, তখন তাকে কি দেখান? দেখান তো না। জিনিসটা তার মানে পুরোটাই পাওয়ার ডাইনামিক, যাকে পাওয়ার দেখানো যায় মানুষ তাকেই পাওয়ার দেখাইতে চায়। এখন এইটা কিন্তু আমরা মনে রাখি না যে আমার পাওয়ারে নাই, যে আমার চেয়ে পাওয়ারে ছোট, তাকে প্রোটেক্ট করার দায়িত্বও আমার। এইটা জিনিসটা আমরা উই চুজ টু ইগনোর দিস, এটা হচ্ছে মেইন কথা। এবং আমার বস যখন সেম বডিড পার্সন, তখন তো সে আমার বস মহিলা দেখে তাকে আমরা পাওয়ার দেখাতে পারি না। কিন্তু আমার মা, যে কিনা তাকে আমরা সুপিরিয়র পজিশনে রাখবো, তাকে সম্মান দিব, কিন্তু প্যাট্রিয়ার্কাল সোসাইটির কারণে আমার মা অলওয়েজ, আমি হচ্ছে আমার মায়ের গার্জিয়ান, আমি তাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, আমি তার সেবা দিচ্ছি। ওয়েন ইউ আর ম্যান, রাইট, আমি ম্যানদের বিহাফে কথা বলতেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, ঠিক আছে, এটা থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি, কিন্তু আমি আসলেই আমার মা আমার বোনে থাকতে চাই না। আচ্ছা, এখানে আমি আরেকটু জিনিস অ্যাড করি। সেটা হচ্ছে, নর্মালি দেখা যায় যে মেয়েরা যখন বস হয় তাদের এক্সট্রা বসই হইতে হয়। হ্যাঁ, সবাই সবসময় বলবে যে আচ্ছা, মেয়ে বস আর কি, যেটা আমরা সোজা ভাষায় বলি, বেশি খিটখিটে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যত ধরনের যত এক্সাম্পলস আছে আছে আর কি। মানে তো একটা মেয়েকে কেন এক্সট্রা বসি হইতে হয়? কারণ আমি যখন আমার রেগুলার নর্মাল টোনে তোমার সাথে কথা বলি, আমার সাবঅর্ডিনেট হিসেবে, যেহেতু তুমি একটা তথাকথিত পুরুষ লোক, তুমি সেটা অ্যাকসেপ্ট করতে রাজি না। তুমি তোমার মহিলা বসের কাছ থেকে কোনো ধরনের কোনো অর্ডার নিতে চাও না। এটা তোমার হয়তো তোমার ভেতরের ইগোতে লাগে। এক্স্যাক্টলি। আচ্ছা, এক্ষেত্রে কি হয়, আপনারা কিন্তু দেখবেন যে বলে যে ডাক্তারনি, প্রথমত ডাক্তারের স্ত্রীলিঙ্গ ডাক্তারনি না, তারপরও বলে মেয়েদের ডাক্তারদেরকে বলে ডাক্তারনি, অনেক রুড। কারণ ভাই, আপনাকে নরম স্বরে বললে আপনি মেয়ে ডাক্তারকে প্রাধান্য দেন না, আপনি মেয়ে টিচারকে কড়া না হলেন না, কথা শোনেন না, আপনাদের মেয়ে দেখলেই মনে হয় এটা তো আমার মা আমার বোন সিনড্রোমে আপনারা চলে যান। সো আপনাদের উপর পাওয়ার ডাইমেনশন আমরা করতে পারি। সিনিয়া আসলে দুই লাইনে একটা জিনিসই বলতে চায়, সেটা হচ্ছে সমস্ত আলোচনা থেকে যদি জিস্ট নেই যে একজন নারী বা একজন মেয়ে পাবলিক প্লেসে, সেটা যে কোনো জায়গাকেই যদি আমি পাবলিক প্লেস বলি, অনলাইন বলি আর অফলাইন বলি, তারা যে কোথাও আসলে সেফলি নিজের জীবনটাকে যাপন করবে, সেই সুযোগটা আসলে দেওয়া হয় না বিকজ অফ আমাদের এই পুরুষতান্ত্রিক মানসিকতার যেই ব্যবহার, যেই সাহস এবং যেই ক্ষমতা আমরা বিভিন্নভাবে ইউটিলাইজ করে যাচ্ছি, এবং ম্যাসকিউলিন অ্যাটিটিউডের কারণে আমরা ভুলে যাই, আমরা বারবার বলার চেষ্টা করছি আমাদেরকে মানুষ বলেন, ভাই আপনাদের মা আর বোন হতে চাই না, আমাদেরকে ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে ট্রিট করেন, সম্মান দেন এবং তারপরে কথা বলেন। এতটুকু এতটুকু জ্ঞান একটা সাধারণ মানুষের ভেতরে যেন জাগ্রত হয়, সেটা আসলে আমরা আশা করি। আর কেন বারবার মনে হচ্ছে যে আমরা এই বিগত 1 বছর যাবত যে সময়টা পার করছি, এটা মোর ভালনারেবল সিচুয়েশন ক্রিয়েট করছে ফর ওম্যান ইন পাবলিক প্লেস। তাহলে আমার মনে হয় এই জায়গাটা আমাদের প্রেজেন্ট যারা ডিসিশন মেকার আছে, আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি,
বিভিন্ন অর্গানাইজেশন আমাদের বারবার আহ, নারী মুক্তি যাত্রার মতন প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের প্রেজেন্সিকে আসলে ভাইব্রেন্ট করাটা আরো জরুরি। আমাদের মতো যারা নেটওয়ার্ক আছে তাদের রেসপন্সিবিলিটিস হয়তো আরো বেড়ে যাবে, বেড়ে গেছে এবং বাড়াটাই উচিত। অ্যাটলিস্ট এই জিনিসগুলোকে আরো কাছের থেকে জানা, বোঝা এবং অন্যদের অ্যাটেনশনকে আমাদের দিকে আনা যে হোয়াট ইজ হ্যাপেনিং, দিস ইজ নট রাইট, উই আর নট ফিলিং কমফোর্টেবল, না বলাটা শিখতে হবে যে এভাবে আর হবে না। অনেক Let's ধন্যবাদ talk. চিনি আপা। আমরা আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, ইনসিকিউরিটিস ইন পাবলিক স্পেসেস, মানে সার্বজনীন এলাকায় আমরা নিরাপদ বোধ করি কি করি না। আপনারা নিরাপদ বোধ করেন? মন্তব্যে আমাদেরকে জানাবেন, আর আমাদেরকে জানাবেন আমরা আর কোন বিষয় নিয়ে কথা বলতে পারি। এটা যদি আমাদেরকে জানান তাহলে আমরা সেই অনুযায়ী আমাদের নেক্সট পডকাস্টগুলো সাজাবো। অনেক ধন্যবাদ।